মিনারের সর্বস্তরের ঢল। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ২১ অধিকার আদায়ের প্রেরণা। শহীদ মিনারে বিএনপি নেতারা ৫২ থেকে ২৪-এর চেতনায় দেশ গড়ার আহ্বান নাগরিক কমিটি। বর্ণমালা মিছিল সহ ভাষা শহীদদের স্মরণে অনেক স্থানে ব্যতিক্রমী আয়োজন। দর্শনার্থীর পদচারণায় মুখর ২১শে বইমেলা। এবং বিদেশি ভাষার দাপটে ম্লান, রক্তে অর্জিত বাংলা। হারিয়ে যাচ্ছে নানা নৃগোষ্ঠীর ভাষা, সরকারি উদ্যোগের তাগিদ। আমাদের এই রাখাইন ভাষাকে সংগ্রহ করে রাখা হোক। উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২-র এই দিনে ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম বরকত সহ অনেকে। সেই ভাষা শহীদের আজ স্মরণ করছে জাতি। শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত ও তানজিলা মিম। আমরা সরাসরি যুক্ত হয়েছি তাদের সঙ্গে। মিম, ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। ফেব্রুয়ারির ২১ তারিখ এই কবিতাটি আসলে শুনলে, কবি আল মাহমুদের বা মনে পড়লে আসলে এই যে ২১-এর যে আবহ সেটির কথা মনে হয়। সাজিদ আরাফাত, আমরা এই কবিতাটি নিয়ে সকাল থেকে কথা বলছিলাম। আমরা বলছিলাম যে এই কবিতাটির কথা আমরা বলবো যখন ঠিক সূর্য একদম মাথার উপরে থাকবে, পুরো দুপুর ঘনাবে, তখন আমরা এই কবিতাটি নিয়েই কথা বলবো। এখন আসলে ঠিক সেরকমই একটি অবস্থা। প্রচণ্ড গরম, সাধারণ মানুষের ঢল অনেকটাই কমে গিয়েছে। যেহেতু আজ শুক্রবার জুম্মা নামাজ আছে, সেক্ষেত্রে অনেকেই চলে গিয়েছেন এখান থেকে, যারা এসেছিলেন। সংগঠনের নেতাকর্মী যারা ছিলেন তাদের উপস্থিতিও ধীরে ধীরে কম লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষরাও আপাতত এখন খুবই কম রয়েছে, এতক্ষণ যেরকম ঢল নামছিল। সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু আপনার আবেগ অনুভূতিটা জানতে চাই। এই ২১-এর সঙ্গে এত যে গান রচনা হয়েছে, এত যে কবিতা লেখা হয়েছে, সবকিছুর মাধ্যমে কিন্তু ইতিহাসকে তুলে ধরার একটি প্রয়াস ছিল। সেই প্রয়াস আসলে নতুন প্রজন্মের কাছে কতটুকু, সেই প্রয়াসের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে কতটুকু ২১ আসলে পৌঁছে গেছে বলে আপনার মনে হয়? আপনি বিখ্যাত একটি কবিতা পড়ছিলেন কবি আল মাহমুদের, এই কবিতা থেকেই বোঝা যায় যে সেদিনের যে আন্দোলন ছিল বা বুকের তাজা রক্ত দেওয়ার যে ঘটনাটি, হয়তোবা সেদিন দুপুরবেলা এরকম মধ্য দুপুরেই হয়েছিল, যখন সূর্য মাথার উপরে গনগন করে এই যে তীব্রতা ছড়াচ্ছে। ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু এখানে দেখছি সেই বিষয়টি। ফাগুনের আগুন বলি কিংবা এই যে বসন্তের যে আবহ, তার সঙ্গে আন্দোলন, তার সঙ্গে যে দ্রোহর যে গল্প, সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আপনি বলছিলেন যে ফেব্রুয়ারির এই যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেক রচনা বলে হয়েছে, কবিতা, গান থেকে শুরু করে প্রবন্ধ, অনেকগুলো পাঠ্যপুস্তকে এর ইতিহাস কিন্তু বর্ণিত হয়েছে। তবে এটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে হওয়া উচিত, এই ইতিহাস আরও রচিত হওয়া উচিত এই প্রজন্মের জন্য, আমার কাছে এটি মনে হয়। এবং যেটি বলছিলেন যে বর্তমান এই এখানকার যে অবস্থাটির কথা, সকাল থেকে আমরা দেখছিলাম যে অসংখ্য মানুষের ঢল নেমেছিল, আস্তে আস্তে সেটি কমতে শুরু করেছে। এখন মধ্য দুপুর বলা চলে, গনগনে তীব্রতা, সূর্যের তাপ ছড়াচ্ছে, গরমও পড়েছে বেশ খানিকটা। এবং অন্যান্য যে সংগঠনগুলো আসছিল সকাল থেকে তারা চলে গিয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষের পদচারণা থাকলেও সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। বলছিলেন ছুটির দিনের কথা, আজকে শুক্রবার, সরকারি ছুটির দিন, সব মিলিয়েই এখন মানুষ কমতে শুরু করেছে। তবে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ কিন্তু আমরা দেখছি। এখনও অনেকে ফুল দিচ্ছেন এখানে, ছাত্ররা আসছেন, শিক্ষার্থীরা, তাদের অভিভাবক। এবং আমরা সকাল থেকে বলছিলাম যে ভিনদেশি যারা প্রবাসী, যারা ভিনদেশি মানুষ বাংলাদেশে থাকেন, সেই ভাষাভাষী মানুষরাও কিন্তু এখানে দেখছি কিছুক্ষণ আগে বেশ একটি জমায়েত ছিল তাদের, তারাও কিন্তু এই যে শহীদ মিনারে এসেছিলেন শ্রদ্ধা জানাতে। দল বেঁধে এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে, জিজ্ঞেস করছিলাম যে আসলে তারা কি জানে কিনা এটার ইতিহাস, এবং তারা আসলে তাদের ভাষায় ভাঙা ভাঙা বাংলা করে বাংলা কিন্তু তারা বলেছে। এবং আমরা দেখেছি গালের মধ্যে বাংলাদেশের পতাকা, শহীদ মিনারের যে চিত্রাঙ্কন, সেই অঙ্কনগুলো তারা গালের মধ্যে করেছে। বাংলাদেশের পতাকা তাদের হাতে দেখেছি, মাথায় পতাকা
বেঁধেই তারা কিন্তু এসেছে এবং এই যে বাঙালিয়ানার সাথে তাদের যে মিশে যাওয়া বা এই যে যৌথতা সেটি কিন্তু নিঃসন্দেহে একদম ইতিবাচক দিক বলা চলে। একদমই তাই। তার পাশাপাশি শিশুদের জন্য এখানে কিন্তু একটি সংগঠন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে আমরা দেখছিলাম শিশুরা এই ভিড়ের মধ্যে এসে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সেখানে শহীদ মিনার আঁকছেন এবং কে কত সুন্দর করে আসলে শহীদ মিনার আঁকতে পারেন, কার দৃষ্টিতে শহীদ মিনার কেমন, সেই চর্চাগুলো কিন্তু এখানে হচ্ছে। এবং শুধু এই শহীদ মিনারে নয়, আজকে ঢাকায় অনেকগুলো জায়গায় কিন্তু এই বর্ণমেলার মেলা হচ্ছে বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। সেখানে শহীদ মিনার থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে জানাশোনার যে বিষয়টি, সেই বিষয়গুলো জানানোর জন্যই কিন্তু এই আয়োজনগুলো হচ্ছে। আমরা দেখছি বিকেলেও অনেকগুলো আয়োজন রয়েছে বিভিন্ন জায়গায়, শিল্পকলা একাডেমি কিংবা শিশু একাডেমি থেকে শুরু করে সবখানেই কিন্তু এই যে নতুন যারা শিশু কিশোর বা নতুন প্রজন্মের তাদেরকে ইতিহাসের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য বরাবরের মতোই প্রতি বছর 21শে ফেব্রুয়ারি কিন্তু এই আয়োজনগুলো হয়ে থাকে এবং পাড়ায় মহল্লায় শহীদ মিনার বানিয়ে যে ফুল দেওয়ার যে রীতি, সেই রীতি রেওয়াজ কিন্তু এখনো আছে। আমরা আমাদের সহকর্মী অন্যান্য সহকর্মীদের কাছে সেই তথ্যগুলো কিন্তু পেয়েছি কিছুক্ষণ আগে। পাড়া মহল্লায় শহীদ মিনার তৈরি করে সেখানে ফুল দেয়া, সেই জিনিসগুলো কিন্তু ভুলে যায়নি এখনকার প্রজন্ম। এটির একদমই একটা আলাদা অন্য রকমের অনুভূতি। আমরাও যখন ছোট ছিলাম তখন হয়তো এই শহীদ মিনার, এই যে কেন্দ্রীয় শহীদ মিনার এটি আসতে অনেক দূর হতো, নিয়ে আসার কোনো কেউ থাকতো না। তখন কিন্তু স্কুলের যারা বন্ধুরা ছিল সে বন্ধুদের বা বাসার যারা বন্ধুরা ছিল তাদেরকে নিয়ে আগের দিন রাত থেকে এই যে শহীদ মিনার বানাতে হবে একটা প্রচেষ্টা, এটা আসলে 21শে ফেব্রুয়ারির আগ দিয়ে সকল শিশু কিশোরদের মধ্যে যেভাবে দেখা যেত বা দেখা যায়, এখন হয়তো প্রযুক্তির কল্যাণে শিশুরা অনেক বেশি এই জায়গাগুলোতে আপডেট বলা চলে, কিন্তু তবু সেই অনুভূতিগুলো আবেগ অনুভূতি কাজ করতে কিন্তু যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনার বানাবো, সেখানে ফুল দিতে যাব, এই ফুল কোথায় পাবো, কিভাবে বানাবো, সবকিছু মিলিয়েই তাদের মধ্যে একটা কিন্তু আলাদা আবেগ কাজ করতো। একদমই তাই সাজিদ, আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলবো। তবে এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ মুক্তি এবং যেটি বলছিলাম যে ধীরে ধীরে যারা জনগণ আসছেন ফুলেল শ্রদ্ধা জানাতে, সেই সংখ্যাটা এখন একটু একটু করে কমে আসছে, যেটা একদমই পড়ন্ত দুপুরবেলা। তাই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম এবং সাজিদ আরাফাত। 21শে ফেব্রুয়ারি মানুষের অধিকার আদায় অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। রিজভী বলেন, 21-এর পথ ধরেই দীর্ঘ 16 বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটানো হয়েছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান রিজভী। 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। 52, 71, 24-এর চেতনা ধারণ করে সমতা ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের রাজনীতি নির্মাণের যে ভাষা তৈরি হয়েছে, সে আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সব ক্ষেত্রে বাংলা ব্যবহার নিশ্চিতে কাজ করবেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখপাত্র সামান্তা শারমিন সহ অন্য নেতারা। এর আগে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটি। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টা পরিষদ সহ বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। বাকিটা জানাবেন হাসিব বিল্লাহ। শহীদের রক্তে ভেজা শার্টের রং মেখে ফাগুন বাতাসে দোলে পলাশ, ফুলের সুবাসে বৃত্ত হয় লাল, দাঁড়ায় উৎসর্গের মিনার, যার প্রতিটি স্তম্ভে লেখা নাম বাংলা ভাষা, বাংলাদেশ ও স্বাধীনতা। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর 10 মিনিট পর শ্রদ্ধা জানান রক্তাক্ত গণ অভ্যুত্থান পরবর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এরপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন হাজারো শহীদের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, 3 বাহিনী প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ভাষা শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এরপর খুলে দেয়া হয় শহীদ মিনারের ফটক। শ্রদ্ধা জানাতে একে একে এগিয়ে আসে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলের তোড়া হাতে এগিয়ে আসে সর্বস্তরের ছাত্র জনতা। প্রায় 6.5 মাস আগে এই শহীদ মিনার থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা ঘোষণা করে ছাত্র জনতা। তার একদিন পরই দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসকের পতন হয়। তাই 52, 71 কিংবা 24 যুগে যুগে এই শহীদ মিনার বাংলাদেশি জাতিসত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাই আর কোনো স্বৈরাচারী গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তারই বার্তা বহন করে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাসিব বিল্লাহ, এখন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকে পাঠকের আনাগোনায় মুখর অমর একুশে বইমেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী তাসফিহা উখরোজ। আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। তাসফিহা, আগের লাইভে আপনি আমাদের সঙ্গে বলছিলেন যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে অমর একুশে গ্রন্থমেলা অনেক সকাল থেকেই পাঠকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বেলা অনেকটা গড়িয়েছে, পাঠকদের ভিড় কেমন দেখছেন? একই সঙ্গে শিশু প্রহরে শিশুদের আনাগোনা কতটা চোখে পড়ছে আপনার? মুক্তি, যেমনটি আপনি বলছিলেন, আজ কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই দিবসকে কেন্দ্র করে কিন্তু বইমেলার যে আমেজ তা কিন্তু আসলে দ্বিগুণ হয়ে গেছে এবং আমরা সেই আমেজ কিন্তু আমরা বইমেলা আসার পর থেকেই দেখতে পাচ্ছি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করেই কিন্তু বইমেলা কর্তৃপক্ষ গতকালই জানিয়েছিলেন যে আজ কিন্তু যে বইমেলা 9টা থেকে শুরু হতো সেটি আজ সকাল 7টা থেকে শুরু হয়েছে এবং এই সকাল 7টা থেকে শুরু হওয়ার পরপরই আমরা দেখেছি যে পাঠকদের আনাগোনায় বইমেলা ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছিল এবং বেলা যত গড়াচ্ছে, অর্থাৎ সকালে যে পরিমাণ পাঠকের সমাবেশ আমরা দেখেছি তা কিন্তু এখন অনেকটা বেড়ে গিয়েছে। এবং শিশু প্রহরের কথা আপনারা বলছেন যে প্রতি শুক্রবারেই কিন্তু শিশু প্রহর হয়ে থাকে এবং তা কিন্তু আজও হচ্ছে, সেটি শুরু হয়ে গেছে এবং শিশুদের যে আনন্দ তা কিন্তু আসলে বাঁধনহারা আনন্দে তারা মেতে ওঠেন এই শিশু প্রহরে এসে। সেখানে হচ্ছে পাপেট শো হয়, তাদের জন্য নানা রকম ছড়া কবিতা পড়া আবৃত্তি করা হয়, গান করা হয়। তো এই সকল যে শিশু প্রহরে এই সকল যে কার্যক্রম সেগুলোতে আসলে শিশুরা তাদের যে আনন্দ তার কোনো বাধা থাকে না, তারা সেখানে মেতে ওঠেন আনন্দ উল্লাসে। এছাড়া বলছিলাম যে যেহেতু আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই হচ্ছে সকাল থেকেই আমরা দেখেছি যে পাঠকেরা পরিবার পরিজন নিয়ে আসছেন, কেউ বা বন্ধু বান্ধব নিয়ে বইমেলা আসছেন। তারা বলছেন যে তারা বিভিন্ন ধরনের বই দেখছেন, ঘুরে দেখছেন। কেউ কেউ হয়তো বই কিনতে আসেনি, কিন্তু তারা যেহেতু আজ ছুটির দিন, সরকারি ছুটির দিন, তাই তারা পরিবার নিয়ে বের হয়েছেন, তারা ঘুরবেন। এছাড়া আরেকটি বিষয়, যেহেতু এখান থেকে আসলে শহীদ মিনার খুব কাছে, তো দেখা যাচ্ছে যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাদের পরবর্তী যে গন্তব্য সেটি কিন্তু আসলে এই বইমেলায় হচ্ছে এবং তারা আসলে এই শ্রদ্ধা দিয়ে ফুল দিয়ে আসলে এরপরেই কিছুক্ষণের জন্য হয়তো পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে বইমেলায় ঘুরে যাচ্ছেন। এছাড়া আমরা শিশুদের সাথে কথা বলেছি, শিশুরা বেশ উচ্ছ্বসিত এই বইমেলাকে ঘিরে এবং তারা আসলে
বলছেন যে তারা বিভিন্ন রূপকথার গল্প কিংবা ভূতের গল্প সেই ধরনের গল্পগুলো তারা আসলে ঝুঁকছেন, সেগুলো এখন কিনবেন। আর ভিড় নিয়ে যদি বলি, যেহেতু আজ সরকারি ছুটির দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো সব মিলে আসলে আজকে আসলে বইমেলা বেশ ভালোভাবে জমে উঠবে এবং এখানকার যে বিক্রয় কর্মীরা রয়েছেন তারা আসলে বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আসলে বইমেলা আজকে বেশ জমে উঠেছে এবং তাদের যে কাঙ্ক্ষিত পাঠক সমাবেশ তা তারা আজ পাবেন বলে জানিয়েছেন। মুক্তি। অমর একুশে গ্রন্থমেলা থেকে যুক্ত ছিলেন তাসফিহা উফরোজ। মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বর্ণমালা মিছিল এবং এখনও শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই। এছাড়াও নরসিংদীতে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নরসিংদী সরকারি কলেজে চলছে দেয়ালিকা উৎসব। এইসব খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ এবং নরসিংদী থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। তবে শুরুতে আমরা সিলেটের খবরাখবর জানতে চাই। শুভ, একটু জানাবেন যারা বর্ণমালা মিছিলে অংশগ্রহণ করেছেন এবং যারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা, ভাষা শহীদ দিবসকে ঘিরে তাদের প্রত্যাশার কথা তারা কি জানিয়েছেন? মুক্তি, দেখুন, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। আসলে বিষয়টি হচ্ছে 1952 সালের ঠিক এমন সময়ে কিন্তু সালাম, বরকত, রফিক সহ ছাত্রদের বুকের তাজা রক্ত ঢেলে কিন্তু এই মাতৃভাষাটা আমরা পেয়েছিলাম এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে সেটি পরবর্তীতে স্থান পায়। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এখানকার শ্রদ্ধা নিবেদনের পর মানুষের মতামত বা কি বলছেন আসলে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষজন, তারা আসলে খুবই উদ্গ্রীব হয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়েছেন শহীদদের প্রতি এবং তাদের যে মূল্যায়নটি, সেই মূল্যায়নটুকুও কিন্তু অতি চমৎকার। তারা বলছেন যে বাংলা ভাষার মান সমুন্নত রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে যেন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় এবং সরকারি বেসরকারিভাবে যেন এটির প্রমিত বাংলার যে উচ্চারণ, প্রমিত বাংলা ভাষার যে ব্যবহার, সেটি যেন সুন্দরভাবে করা হয়। আমরা যে মুখের ভাষায় কথা বলছি, সেই ভাষাটি কিন্তু পেতে গিয়ে অনেক মানুষ রক্ত দিয়েছেন, যেটি পৃথিবীতে একটি অন্য রকম একটি নিদর্শন, যে ব্যতিক্রমী নিদর্শন, সেই নিদর্শনটি দেখেছে বাঙালি। যেহেতু আজকে 72 বছর হয়ে গেছে, প্রায় 73 বছরে পা দিয়েছে এই আন্দোলনের, এবং এই আন্দোলন সংগ্রাম কিন্তু সূতিকাগার বলা হয়ে থাকে কিন্তু সকল লড়াই সংগ্রামের, বিশেষ করে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পরবর্তীতে সর্বশেষ যে 24-এর যে আন্দোলন হয়েছে সেটি পর্যন্ত কিন্তু এই 1952 সাল থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেটিকে কেন্দ্র করে কিন্তু বাকি আন্দোলনগুলো হয়েছে, এমনটাই মনে করে আমাদের বিশ্লেষকরা। তো সে বিষয়ে এই জন্যই কিন্তু বাংলা ভাষার মান বজায় রাখার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। শুধু যে সরকারি দপ্তর বা সরকারিভাবে সেটি করা যাবে সেটি নয়, আর জনসাধারণকেও আরও বেশি সচেতন হতে হবে। আরেকটি বিষয়, সকাল থেকে আমরা দেখছিলাম যখন কথা বলছিলাম নানা শ্রেণী পেশার মানুষের সাথে, বিশেষ করে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন বাংলা ভাষার সাথে অন্যান্য ভাষার মিশ্রণ কিন্তু খুবই এটি চোখে পড়ার মতো এবং শ্রুতিকটু, এই বিষয়টি কিন্তু দূর করতে হবে। আর সর্বশেষ তথ্য আমি জানাতে চাই, বেলা 11:30টার পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর শাখা থেকে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটি বলছেন যে আসলে এই শহীদ মিনারে তারা আসার পরে শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত এবং এটি তারা যুগ যুগ সারা জীবন মনে রাখতে চান এবং বাঙালি যতদিন বেঁচে থাকবে এই ভাষা শহীদদের কথাই মনে রাখবে, এমনটি কিন্তু বলছেন সবাই। এই ছিল সিলেটের সর্বশেষ। এখন নরসিংদীর সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মীর কাছে, সেখানে থেকে যুক্ত হবেন রাকিব। রাকিব, এই মুহূর্তের পরিস্থিতি কি নরসিংদীর আমরা একটু জানতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। সিলেটের মতো নরসিংদীতেও কিন্তু শহীদ মিনারগুলোতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। 21-এর প্রথম প্রহর থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে পুষ্পস্তবক অর্পণের যে প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। এছাড়া নরসিংদীতে কিন্তু আজকে একটি ব্যতিক্রম আয়োজন হচ্ছে নরসিংদী সরকারি কলেজে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখানে কিন্তু দেয়ালিকা উৎসব চলছে, অর্থাৎ নরসিংদী সরকারি কলেজের 19টি বিভাগ এবং সংশ্লিষ্ট যেসব সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী
স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের হাতে তৈরি বা তাদের নিজস্ব তৈরি শিক্ষার্থীদের তৈরি মোট 25টি দেয়াল পত্রিকা বা দেয়ালিকা কিন্তু স্থান পেয়েছে। আমরা যদি দেয়ালিকা নিয়ে কথা বলি, কিছুক্ষণ আগেই কিন্তু দেয়ালিকা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে ফলাফলও প্রকাশ করা হয়েছে। ফলাফল জানানোর আগে আসলে আমরা যদি একটু দেয়ালিকা নিয়ে কথা বলি, যে 52 যে ভাষা আন্দোলন, আমাদের যে বর্ণমালা, রফিক জব্বারের যে আত্মত্যাগ, যে রক্ত, সেটিকে ঘিরেই কিন্তু এই দেয়ালিকায় কবিতা, প্রবন্ধ, নিবন্ধ এবং অন্যান্য যেসব লেখা রয়েছে সেগুলো স্থান পেয়েছে। এছাড়া প্রত্যেকটা দেয়ালিকা জুড়ে কিন্তু প্রচ্ছদ তুলে ধরা হয়েছে। 52 পাশাপাশি সমসাময়িক নানাবিধ বিষয়ে কিন্তু দেয়ালিকা জুড়ে স্থান পেয়েছে, আমরা দেখতে পেয়েছি। দেয়ালিকাতে যদি আমরা আরেকটু কথা বলি, যে মোট 6টি দেয়ালিকাকে সেরা দেয়ালিকা হিসাবে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগে এখানকার কর্তৃপক্ষ, এবং দেয়ালিকার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিদ্যা বিভাগ, এবং দ্বিতীয় স্থানে রয়েছে রোভার স্কাউট নরসিংদী সরকারি কলেজ শাখা ইউনিট, এবং তৃতীয় স্থানে সম্মিলিতভাবে 4টি বিভাগ আসলে তৃতীয় স্থান অর্জন করেছে। সেখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, রয়েছে ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ। তো শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে নরসিংদী সরকারি কলেজের যে দেয়ালিকা উৎসব, সেটিকে ঘিরে আসলে বাড়তি আনন্দ, বাড়তি উন্মাদনা কাজ করে শিক্ষার্থীদের মধ্যে। 21শে ফেব্রুয়ারির অন্তত আরো 7 থেকে 10 দিন আগে কিন্তু এই দেয়ালিকা উৎসবের প্রস্তুতি চলে। শিক্ষার্থীরা নিজ হাতে রং পেন্সিলের মাধ্যমে আসলে দেয়ালিকার প্রচ্ছদ আঁকেন, তারা ফ্রেম বাধাই করেন, পরবর্তীতে সেগুলোর উপরে নিজস্ব লিখা কবিতা, প্রবন্ধ, নিবন্ধ এবং অন্যান্য যেসব লেখা রয়েছে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট, সেগুলো আসলে তুলে ধরা হয়। তো গতকালকে থেকে দেয়ালিকা টাঙানো শুরু হয়েছিল এই নরসিংদী সরকারি কলেজের মূল ভবনের মাঠে, অর্থাৎ শহীদ মিনার সংলগ্ন যে মাঠ রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে এখানে মানুষের জনসমাগম, বেলা যত বেড়েছে আসলে এখানে জনসমাগম ততই বেড়েছে। তো এই মুহূর্তে নরসিংদী সরকারি কলেজে দেয়ালিকা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়েছে, এবং পুষ্পস্তবক অর্পণের যে প্রক্রিয়া সেটিও কিন্তু শেষ হয়েছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। নরসিংদী ও সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভাষার শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পল্টনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, যারা ফ্যাসিবাদী তাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তিনি বলেন, ভাষা আন্দোলনে অংশ নিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করেছেন, অথচ তাদের পুনর্বাসন করার রাষ্ট্রের দায়িত্ব ছিল। শহীদরা প্রত্যেকেই এক একটি ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, 52 থেকে শিক্ষা নিয়ে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। 52 আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই সন্ত্রাস, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। তো ফ্যাসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারবো না। ফ্যাসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাভাষীদের জন্য নয়, সকল ভাষাভাষীদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন। 1952 সালে বুকের তাজা রক্তে অর্জিত বাংলা ভাষা আজ বিদেশি ভাষার দখলে। শহরের স্কুল কলেজ থেকে বিপণী বিধান, সর্বত্র ইংরেজির আধিপত্য। ভাষা পরিবর্তনশীল, তবে অতিরিক্ত নির্ভরতা বাংলাকে দুর্বল করছে। বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে বাংলার ব্যবহার বাড়ানো জরুরি। শাহাদাত অভ্রের প্রতিবেদন। 1952 ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, এত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানা তো এমনিতেই ভর্তি হয়ে আসছে। প্রত্যুত্তরে পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব।
জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসে এই উক্তি যেন পুনর্জীবিত হয়েছে ২৪ জুলাইয়ে। ৫২র মতো ২৪শেও মাথা নোয়ায়নি তরুণরা। বায়ান্নয় যে ভাষার জন্য এত আত্মত্যাগ, সে ভাষার দখল নিয়েছে বিদেশি ভাষা। এই শহর যেন তারই স্পষ্ট প্রমাণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিপণী বিতান, হাসপাতাল, এমনকি ছোটখাটো দোকানের নামও ইংরেজিতে দেওয়া। ব্যানার, বিলবোর্ড কিংবা বিজ্ঞাপন চিত্রেও দেখা যায় বাংলা ভাষার সাথে ইংরেজির এক অদ্ভুত মিশ্রণ। সন্তানদের পড়াশোনায় ইংরেজি মাধ্যমকেই বেছে নিয়েছেন অনেক অভিভাবক, যার কারণে অনেক শিশুরই বাংলাটা ঠিক আসে না। ওয়ার্কের শব্দার্থ করেছিল, ম্যাথ হচ্ছে প্রত্যেকদিন হয় আমাদের 2 hours for my teacher and 1 hour for homework। তাই এখন প্রশ্ন জাগে, রক্তের দামে লেখা ভাষা কি আমরা ভুলতে বসেছি? ভুলতে বসেছি সালাম, বরকত, রফিক, জব্বারের প্রত্যাশা। যেই মানুষগুলির সংগ্রামের কারণে আজকে আপনি নিজের ভাষায় কথা বলতে পারছি, সেটাকে তো আমরা ভুলে গেছি। আজকে আবু সঈদ মুগ্ধর ব্যাপারে হয়তো এই মুহূর্তে মনে আছে, 50 বছর পরে আমরা মনে রাখবো কিনা আমি জানি না। আরেক দেশকে বা আরেক জাতিকে, আরেক ভাষাকে আমি উপরের স্তরে মনে করি, তখন তো আমি দাসত্বে চলে গেছি। এবং এই দাসত্ব থেকে আমরা যদি না বেরোতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন হলাম কি করে? ভাষা সর্বদা পরিবর্তনশীল। বিভিন্ন ভাষার সংমিশ্রণে নতুন নতুন শব্দ গঠিত হয়, যা ভাষার বিবর্তনের স্বাভাবিক নিয়ম। কিন্তু অন্য ভাষার উপর অতিরিক্ত নির্ভরতা ভাষাকে করে তোলে দুর্বল। তাই সরকারিভাবে বাংলার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ভাষার সবচেয়ে অভিজাত ব্যবহার ঘটে 3 জায়গায়। একটা হলো সরকারি অফিস আদালতে, আরেকটা হলো আইন বিভাগে, আর এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো উচ্চশিক্ষায়। তো এই যে সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাংলার ব্যবহারটা নিশ্চিত হয় নাই, উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। ভাষাবিদরা সতর্ক করেছেন, বাংলা যদি তার নিজস্বতা হারায়, তাহলে ভবিষ্যতে এটি শুধুমাত্র আনুষ্ঠানিক ভাষায় সীমাবদ্ধ হয়ে পড়বে, আর দৈনন্দিন ব্যবহারে অন্য ভাষা এসে জায়গা করে নেবে। বিদেশি ভাষার প্রতি ঝোঁক আমাদের শব্দভাণ্ডার অনেকটাই কমিয়ে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের সেই পূর্বপুরুষের আত্মত্যাগের কথা। ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে মায়ের ভাষাকে আমরা অসম্মান জানাচ্ছি। সেই লজ্জার কথা কাকে বলবো? শাহাদাত অভ্র, এখন, ঢাকা। শিশুর হাসি, শিশুর ভাষা সবই মাতৃভাষায়, কিন্তু রাখাইন শিশুদের সেই ভাষা আজ হারিয়ে যাওয়ার পথে। বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই ভাষা শিক্ষা কেন্দ্র, না আছে ভাষা শেখার সুযোগ, নেই ভাষা চেনার পথ। মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় তাই কার্যকর পদক্ষেপের দাবি উপকূলের রাখাইন আদিবাসীদের। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। ফাল্গুনের রঙিন আকাশ, শিমুল পলাশে রাঙা বসন্ত, যে ভাষার জন্য রক্ত দিয়েছিল বাঙালি, সেই মাতৃভাষার মর্যাদায় আজও আমরা গর্বিত। বাংলার মতোই এদেশের রাখাইন আদিবাসীদেরও নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, কিন্তু কালের বিবর্তনে সেই ভাষা এখন হারিয়ে যেতে বসেছে। রাখাইন শিশুদের অনেকেই নিজ মাতৃভাষায় কথা বলতে পারলেও চিনতে বা লিখতে জানে না বর্ণমালা, কারণ বরগুনার রাখাইন পাড়াগুলোতে নেই কোনো ভাষা শিক্ষা কেন্দ্র। আমরা মায়ের ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমরা তাদের অক্ষর আর লিখতে পারি না, বুঝতে পারি না। আমাদের স্কুলে আমরা মূলত বাংলা আর ইংলিশ ভাষাটাই বেশি ব্যবহার করি, এমনকি এটাই আমাদের চলে। রাখাইন ভাষা আমাদের একটি ঐতিহ্য, আর এই ভাষার মাসের দাবিতে আমরা একটা চাই যে আমাদের এই রাখাইন ভাষাকে সংগ্রহ করে রাখা হোক। একসময় রাখাইন কিয়াংগুলোতে রাখাইন ভাষা চর্চার ব্যবস্থা থাকলেও এখন আর নেই। স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, মাতৃভাষা টিকিয়ে রাখতে স্কুলে রাখাইন ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া জরুরি। আমাদের মাতৃভাষা পড়াশোনার ব্লকগুলো আছে না, তারা শেখানো হয় না, বিলুপ্ত হয়ে গেছে বলা যায়।
এখন আমরা তো ছোটোবেলা পড়েছি, কিছু জানি। এখন এগুলি সরকারি উদ্যোগ না নিলে এটা তো আর ভাষা থাকবে না। মন্ত্রণালয় বলি, অধিদপ্তর বলি, তারা যদি এটাকে চিহ্নিত করে যেখানে এই রাখাইনটা লেখাপড়া করে, সেখানে এই ভাষাভাষীর যদি শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এই ভাষাটা ফিরে পাবে, মানে শিক্ষার্থী এখান থেকে অনেক কিছু নিতে পারবে। উপকূলের আদিবাসীদের আত্মপরিচয়, আত্ম অনুসন্ধান, ব্যক্তিত্ব গঠনে রাখাইন ভাষা সংরক্ষণ গুরুত্বপূর্ণ। তাই রাখাইন মাতৃভাষা টিকিয়ে রাখতে রাখাইন ভাষা সংরক্ষণে উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাখাইন কালচারাল সেন্টার নামে একটা সেন্টার করার তালতলিতে উদ্যোগ গভর্নমেন্টের আছে এবং এই বিষয়ে আমরা জায়গার খোঁজ করছি। আমরা আশা করি আমরা যখনই জায়গাটা পাওয়ার পরে আমরা এখানে একটি যদি কালচার সেন্টার করতে পারি, রাখাইন সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি এগুলো আমরা সংরক্ষণ করতে পারব। মায়ের ভাষা বা মাতৃভাষা যে কোনো জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় জীবন্ত প্রতীক। তাই কেবল ভাষাগত বৈচিত্র্যের স্বার্থেই নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সামাজিক সংহতি বৃদ্ধির জন্য রাখাইন মাতৃভাষা সংরক্ষণের টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। দেশের অনেক তরুণ এখন বিদেশি ভাষা শিখছেন। কর্মসংস্থান, পড়াশোনা সহ নানা কারণে এসব বিদেশি ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। বিশেষজ্ঞরা বলেছেন, একাধিক ভাষা জানলে সেটি ব্যক্তির ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। আমার নাম রনি। এই তরুণের মাতৃভাষা বাংলা, তবে জীবিকার আশায় কয়েকদিনের মধ্যে তিনি পাড়ি জমাবেন জাপানে। তাই এখন একটি সরকারি প্রতিষ্ঠানে তিনি জাপানি ভাষা শিখছেন। একসময় দেশে বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখার চল ছিল, তবে এখন কর্মসংস্থান, পড়াশোনার সহ নানা কারণে বিদেশি বিভিন্ন ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশিদের। আমার একটা স্বপ্ন আছে, আমি ওখানে আমার ক্যারিয়ার গড়তে চাই, তো সেই কারণে হচ্ছে যে আমি জার্মান ভাষাটা শিখতেছি। ইংরেজির পরেও যদি কোনো ল্যাঙ্গুয়েজের কথা বলি, তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দরকার আসলে। কর্মসংস্থান বা পড়াশোনার জন্য বিদেশি ভাষা শেখা অত্যাবশ্যকীয় হলেও আজকাল অনেকেই বিদেশি ভাষা শিখছেন শুধুই শখের বশে। আবার কেউ কেউ শিখছেন বিদেশি সংস্কৃতিকে বোঝার জন্য। ভবিষ্যতে এগুলার আমার প্রয়োজন আছে কিনা সেটা না, জাস্ট আপাতত এখন শখের বশেই আমি শিখতেছি। আমি এখন পর্যন্ত হাতে কলমে শিখেছি 4টা ভাষা এবং বলতে পারি 6টা ভাষা। তুমি কেমন আছো? হাউ আর ইউ? নি হাও মা, ভি গেটস দিয়া, আপ কেসে হ্যায়? দেশে বর্তমানে কতজন শিক্ষার্থী বিদেশি ভাষা শিখছেন তার সংখ্যা জানা না গেলেও যারা বিদেশি ভাষা শেখান তারা জানালেন দিন দিন এই সংখ্যা বাড়ছে। আর এ কারণেই ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে বিদেশি ভাষা শেখার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। মেনলি আসলে তারা দক্ষ জনবল হিসেবে যাওয়ার জন্য শিখে, যেমন কোরিয়া যেতে চায়, জাপান যেতে চায়, যে এইগুলোতে অনেক জবের সুবিধা আছে। যেমন জাপান, তাদের একটাই মেন শর্ত যে তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে। এই কারণে ল্যাঙ্গুয়েজ শেখার হার দিন দিন আর কি বাড়তেছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিদেশে কর্মসংস্থান বা পড়াশোনার জন্য নয়, বরং একাধিক বিদেশি ভাষা জানা থাকলে সেটা ব্যক্তির ভবিষ্যৎ জীবনেও কাজে লাগে। তাই প্রতিযোগিতার এই যুগে মাতৃভাষার পাশাপাশি আরও কয়েকটি বিদেশি ভাষা শেখার পক্ষে মত তাদের। আমরা যদিও বিদেশি ভাষা শিখাই, কিন্তু আমাদের বাংলাটা আমাদের অন্তরে আছে। ভাষা শেখা একটা মাধ্যম, এর মাধ্যমে আমি মনে করি যে আমরা অন্যকে ভালো বুঝতে পারি। প্রথমে আমরা যদি আমাদের মাতৃভাষাটা ঠিক মতো শিখি এবং তারপরে খুব ছোটবেলাতেই যদি আমরা পাশাপাশি অন্য একটা বিদেশি ভাষা শিখে ফেলি, তাহলে এটা আমাদেরকে প্রাপ্তবয়স্ক জীবনে আমাদের অনেকগুলো সম্ভাবনা, অনেকগুলো দরজা খুলে দিবে। বর্তমানে বাংলাদেশের তরুণদের মধ্যে ইংরেজি ভাষার পাশাপাশি জার্মান, ফ্রেঞ্চ, কোরিয়ান, জাপানিজ এবং চাইনিজ ভাষা শেখায় আগ্রহ বাড়ছে। তাই বাংলাদেশিদের বৈশ্বিক যোগাযোগে দক্ষ করে তুলতে এসব ভাষায় প্রশিক্ষণে সরকারের মনোযোগ বাড়ানো দরকার বলে মত বিশেষজ্ঞদের। বাংলাদেশ এখন গ্লোবাল ভিলেজের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হচ্ছে। ফলে প্রত্যেক বাংলাদেশির এখন মাতৃভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বিদেশি দু একটি ভাষা শেখার কোনো বিকল্প নেই। এতে একদিকে যেমন বিদেশি সংস্কৃতির সঙ্গে আলাপ করা সহজ হয়, অন্যদিকে যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে
সেই সব দেশের সঙ্গে যোগাযোগ আরও সহজ হয়। শম্পা বিশ্বাস, এখন ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের সর্বস্তরের ঢল। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। একুশ অধিকার আদায়ের প্রেরণা। শহীদ মিনারে বিএনপি নেতারা। ৫২ থেকে ২৪-এর চেতনায় দেশ গড়ার আহ্বান নাগরিক কমিটির। বর্ণমালা মিছিল সহ ভাষা শহীদদের স্মরণে অনেক স্থানে ব্যতিক্রমী আয়োজন। দর্শনার্থীর পদচারণায় মুখর ২১শে বইমেলা। এবং বিদেশি ভাষার দাপটে ম্লান রক্তে অর্জিত বাংলা। হারিয়ে যাচ্ছে নানা নৃগোষ্ঠীর ভাষা, সরকারি উদ্যোগের তাগিদ। আমাদের এই রাখাইন ভাষাকে সংগ্রহ করে রাখা হোক। উচ্চশিক্ষায় ব্যবহারের মধ্য দিয়ে বাংলার গভীরতা এবং প্রসারতা বাড়ে নাই, এটাই আসলে সমাজে বাংলার প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি তার উৎস। এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।